যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস আম্মানে গণ অভ্যুত্থান দিবস পালিত, গভীর শ্রদ্ধায় শহীদের স্মরণ। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ, 500 জন গ্রেপ্তার, লেবার পার্টির এমপির ক্ষোভ প্রকাশ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীন, শুধু মিইউনে 28 জন সহ নিহত অন্তত 30। বিপর্যয় কাটাতে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত 25 জন, আহত আরও 20 জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। 24 জুলাই আগস্ট স্মরণে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস আম্মানে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় 5 আগস্ট সংগঠিত ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের। জর্ডান প্রতিনিধি রাশেদ কাদেরের তথ্যছবিতে বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগম্ভীর্যে বাংলাদেশ দূতাবাস আম্মান পালন করেছে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025। স্থানীয় সময় মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ছাত্র জনতার যে আন্দোলন পরিচিতি পেয়েছে জুলাই গণঅভ্যুত্থান নামে, তারই প্রথম বার্ষিকী আজ 34 জুলাই দিবস কেউ কেউ বলে থাকেন। আজ মঙ্গলবার আমরা সেই দিনটি সাড়ম্বরে পালন করছি, উদযাপন করছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আজ বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন। টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের। আলোচনা পর্বে রাষ্ট্রদূত এবং আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিরা 24 সালের 5 আগস্ট সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রদ্ধাঞ্জলি সেই সকল মানুষের প্রতি যাদের রক্তে রঞ্জিত হয়েছে। গণতন্ত্রের পথে বাংলাদেশের জনগণ দৃঢ় প্রত্যয়ের প্রতীক, তাই গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে। এই আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল উল্লেখ করেন বক্তারা। সকল স্তরের মানুষের দৃঢ় ঐক্যই ছিল প্রতিটি আন্দোলনে আমাদের সাফল্যের মূল কারণ, আমাদের বিজয়ের মূল কারণ। 90% মানুষ গত 16 বছরে শারীরিক মানসিক কোনো না কোনো ভাবে ভুগেছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম শহীদ হওয়া আবু সাঈদ সহ সকল শহীদদের। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ছিল সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা আগত দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিতে মারা গেছে আরও 11 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এতে করে খাবারের অভাবে অবরুদ্ধ এই উপত্যকায় নিহত বেড়ে দাঁড়ালো 212 জনে। এদের মধ্যে 98 জনই শিশু। এছাড়া গেল 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অভিযানে হতাহত হচ্ছে আরও অন্তত 529 জন। এদিকে গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা জানানোর পর শহরটি খালি করার জন্য 7 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভ থেকে ব্রিটেনের ফিলিস্তিনি পন্থী সংগঠন প্যালেস্টাইনিয়ান অ্যাকশনের প্রায়
500 জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সময় শনিবার 6টার দিকে লন্ডনের ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্ট স্কয়ারে সমাবেশটি হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি পতাকা ও গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড শোভা পায়। মেট্রোপলিটন পুলিশের বরাতে বিবিসি জানায়, প্যালেস্টিনিয়ান অ্যাকশন নামের সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাই তাদের সমর্থনে বিক্ষোভ করায় এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। এদিকে লেবার পার্টির এমপি জন ম্যাকডোনাল্ড পার্লামেন্ট স্কয়ারে গ্রেপ্তারের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মসনদে বসার পর নিজের কাজ নিয়ে একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গর্ব করে বলেন, সব ধরনের আমদানি পণ্যে শুল্ক বাড়ানোর পর থেকে নাকি রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে যুক্তরাষ্ট্র। আমদানি পণ্যে ট্রাম্পের আরোপিত শুল্ক থেকে কতটা লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ, এরই উত্তর খোঁজার চেষ্টা করছেন ইমরুল হাসান। এ যেন অনেকটা জাদুর কাঠি হাতে পাওয়ার মতো ঘটনা। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের তথ্য অনুযায়ী গেল জুলাই মাসে মার্কিন সরকার প্রায় 30 বিলিয়ন বা $3,000 কোটি শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে, যা গেল বছরের জুলাই মাসের তুলনায় 242% বেশি। এমন কোনো দিন নেই যেদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ব করে বলেন না তিনি প্রায় সব ধরনের আমদানি পণ্যে শুল্ক বাড়ানোর পর থেকে যুক্তরাষ্ট্র সরকার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করছে। প্রচুর অর্থ আসছে। দেশের ইতিহাসে এত অর্থ আগে কখনো আসেনি। সম্প্রতি শুল্ক রাজস্বের প্রসঙ্গে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিল মাসে প্রায় সব ধরনের পণ্যে 10% শুল্ক আরোপ করেন তিনি। পাশাপাশি পরবর্তী মাসগুলোতে আরও কিছু উচ্চ শুল্ক কার্যকর হয়। বাস্তবতা হলো, তখন থেকে জুলাই পর্যন্ত দেশটির সরকার মোট 100 বিলিয়ন বা $10,000 কোটি শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে। বিশ্লেষকেরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দুটি সম্ভাবনার কথা বলেছেন। প্রথমত, সরকারের লাখ লাখ কোটি ডলারের ঋণ শোধ করা ও আমেরিকানদের হাতে ট্যারিফ রিবেট চেক বা শুল্ক ছাড়ের চেক তুলে দেওয়া। কিন্তু এখন পর্যন্ত দুটোর কোনোটিই ঘটেনি। অনেক আমেরিকানের মনে হতে পারে, বিদেশি পণ্য আমদানির প্রথম ধাক্কাটা সামলাতে গিয়ে যে অর্থ মূলত মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পকেট থেকে বেরোচ্ছে, সে শত শত কোটি ডলার শুল্ক রাজস্বের গায়ে হয়তো শুধুই ধুলো জমছে। মূলত মার্কিন সরকার যে রাজস্ব সংগ্রহ করে, তা হোক সাধারণ কর থেকে কিংবা শুল্ক থেকে, সবই যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগে নিয়ন্ত্রিত সাধারণ তহবিলে জমা হয়। তারা এই তহবিলকে বলে আমেরিকা চেক বই, কারণ সেখান থেকে সরকারের খরচ মেটানো হয়, যেমন কর ফেরত দেওয়া। বর্তমান সরকারের উপর মোট ঋণের পরিমাণ 36 ট্রিলিয়ন বা 36 লাখ কোটি ডলারেরও বেশি। এই ঋণ ক্রমাগতই বাড়ছে। অনেক অর্থনীতিবিদ সতর্ক করে বলছেন, এই ঋণের বোঝা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে। আর সমালোচকেরা বলছেন, বর্তমান অর্থবছরে মার্কিন সরকারের 1.3 ট্রিলিয়ন বা 1,30,000 কোটি ডলারের বাজেট ঘাটতি মেটাতে এই শুল্ক রাজস্ব যথেষ্ট নয়। তবে শুল্ক বাবদ প্রাপ্ত অর্থের কারণে ঘাটতির অঙ্ক কিছুটা কমেছে বলে স্বীকার করেন তারা। অর্থাৎ শুল্ক রাজস্ব না থাকলে যতটা ঋণ নিতে হতো, এখন সরকারকে ততটা নিতে হচ্ছে না। তবে বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও বাড়তি খরচ নিজেরা বহন করছে, দাম বাড়াচ্ছে না। ফলে এর সুফল মার্কিনিরা কতটা পাবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে। ইমরুল হাসান, RTV। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীন। বিপর্যয় কাটাতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শ্রমিকেরা। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও নদী তীর মেরামতে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় রাজধানী বেজিংয়ের উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলার মিইউনের ক্ষতিগ্রস্ত সড়ক ও নদীটির দ্রুত মেরামতে জোর দিয়েছে চীন। বেজিংয়ের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী চলতি মৌসুমের বৃষ্টিতে শুধু মিইউনের 28 জন সহ অন্তত 30 জন নিহত হয়েছে। বেইজিং শহরের কেন্দ্র থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত মিইউন জেলার বুলাউথুন শহরতলিতে প্রবল বৃষ্টির ফলে একটি স্থানীয় নদীর পানি হঠাৎই বেড়ে যায়। এতে জাতীয় মহাসড়ক 234 এর মিইউন অংশে দুটি বড় ফাটল সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সড়ক রক্ষণাবেক্ষণ ও নির্মাণ সংস্থা থেকে 50 জনের বেশি শ্রমিক ঘটনাস্থলে পাঠানো হয়। শ্রমিকদের নিরলস পরিশ্রমে ও গ্যাবিয়ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে 20 থেকে 30 মিটার পর্যন্ত সড়ক মেরামত করা হয়।
অনসাইট কর্মীদের মতে গ্যাবিয়ন ব্যবহারে স্রোতের চাপ সহনীয় করা সহজ হয় এবং এটি নদী তীরে পানির ধাক্কা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখে। টানা ৪০ ঘন্টা পরিশ্রমের পর প্রায় ১০,০০০ ঘনমিটার পাথর ও বালু দিয়ে ফাটল ভরাট করে নদীর পূর্ব পাড়ের ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা সম্ভব হয়। ইমতিয়াজ আহমেদ, RTV। কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন, আহত হয়েছেন আরও ২০ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার এক অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে দেশটির পশ্চিমাঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, স্থানীয় কিসুমু কাকামেগা মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তা থেকে ছিটকে যায় যাত্রীবাহী বাসটি। এরপর তা খাদে উল্টে পড়ে যায়। এই এলাকাটিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।